হাই, গুড ইভিনিং এভরিওয়ান। তো এখন বাজে রাত্রি 12টা 1। তো এখন আমরা সব বাইরে ঘুরে ঠুরে সব কিছু করে ঠুরে খাওয়া দাওয়া করে সঙ্গে এখানে একটু ঝামেলা মারামারি হচ্ছে। সেরকম কিছু নেই এখানে, জাস্ট একটা ফাঁকা জায়গা। Starting in the lively beach town of Kalangute, our journey takes us south through the scenic landscapes of Goa, heading towards the capital city of Panjim. গুড মর্নিং সবাইকে। তো আজকে আমাদের ডে 3 অ্যাট গোয়া। তো আজকে গোয়াতে আমরা এই পাঞ্জিম সাইডটা আসার প্ল্যান করেছি। তো এখানে এসে আমরা আজকে ইমাকুলেট চার্চ আর যে পর্তুগিজ কলোনি আছে দেখবো। তো আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ইমাকুলেট চার্চ। তো এটা এখানে একটা পপুলার ডেস্টিনেশন, এখানে প্রচুর ট্যুরিস্ট আসেন এবং একটা ব্যাপার, এখানে কোনো এন্ট্রি ফিজ নেই এবং খ্রিশ্চান নন খ্রিশ্চান যে কেউ এই চার্চে এন্ট্রি নিতে পারে, কিন্তু ভেতরে ঢুকে কোনো ফটোগ্রাফি অ্যালাউড না। তো আমরা যে কারণে ভেতরে কোনো ফটো তুলতে পারিনি। তবে যদিও আজকে একটু রেনোভেশনের কাজ চলছে বলে পুরো প্রপার একদম ভেতর অব্দি এন্ট্রি দিচ্ছে না, বাট যাই হোক নর্মাল ডেজে আপনারা ভেতরে এন্ট্রি নিতে পারবেন। আর এর কাছেই রয়েছে পর্তুগিজ কলোনি, তো আমরা এখান থেকে চলে যাব পর্তুগিজ কলোনিতে। তো চলুন সেখানে গিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। যেমনটা আপনাদের বলছিলাম, এই হচ্ছে সেই পর্তুগিজ কলোনি। তো এখানটা হচ্ছে ওই চার্চের একদমই কাছে, চার্চের থেকে একদম পেছনে এলেই জাস্ট এই জায়গাটা। তো এটা একটা কোনো নির্দিষ্ট জায়গা না, এই টোটাল এখানে প্রচুর কোয়ার্টার আছে। তো এই কোয়ার্টারগুলো প্রত্যেকটাই জাস্ট ইনস্টাগ্রামেবল, খুব ভালো ফটো তুলতে পারবেন। এখানে একটা ছোটো চার্চও আছে যেমনটা দেখছেন এখানে। এই ছোটো 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 বাড়িগুলো, এই ডিজাইনগুলো খুব সুন্দর, আর বিশেষত সবকটা সেম ডিজাইনের। যেমন এই বাড়িটা, তারপরে এইদিকে এখানে বেশ কিছু জায়গায় ওয়ান ওয়ে আছে, তো সেটা আপনারা দেখে যাবেন কোনটা ওয়ান ওয়ে। এই সুন্দর সুন্দর জায়গাগুলোতে এসে আপনারা ফটো তুলতে পারেন। তো এই হচ্ছে আমার পেছনের জায়গাটা, খুব সুন্দর। এই সামনে একটা চার্চ আছে যেটার কথা আপনারা বলছিলাম। মোটামুটি এরকমই, আমি বেশ কিছু ফটোজ আমি ইনস্টাগ্রামে আপলোড করবো এখানকার, আপনারা সেটা দেখতে পারেন, দেখলে জায়গাটা বুঝতে পারবেন ভালো করে। তো চলুন এরপরে কিছুক্ষণ ফটো তুলে চলে যাবো আমরা নেক্সট ডেস্টিনেশনের দিকে। তা এখন আমরা এসে গেছি ছাপড়া ফোর্টে। তো এই ফোর্টটা হচ্ছে একদম যে আঞ্জনা বিচ বা ব্যাগোটার বিচ আছে তার ঠিক কাছাকাছি। এখানে এসে বেশ অনেকটা চড়াই আছে, আর আমরা যেদিকে গেছিলাম মানে পাঞ্জির দিকে, পাঞ্জির থেকে এই দিকটা বেশ ভালোই দূর আছে। তো যাই হোক, এসে আপনারা নিচে পার্কিং আছে, পার্কিংয়ে পার্ক করতে হবে, গাড়ি হোক বা স্কুটি বা ট্যাক্সি করে হলে ট্যাক্সি ওখানেই দাঁড়াবে। দাঁড়ানোর পরে এখান দিয়ে সিঁড়ি দিয়ে উঠে আপনাদেরকে যেতে হবে সোজা ফোর্টের মাথায়। তো সিঁড়িটা খানিকটা এরকম, দেখুন এই সিঁড়ি দিয়ে আমরা উঠে এসেছি ওই নিচের থেকে আপাতত এইটুকুন, আর সিঁড়ি দিয়ে উঠে ওই টপে যেতে হবে। সিঁড়িগুলো বেশ ভালোই খাড়া আছে, অ্যাটলিস্ট প্রথম যে সিঁড়িগুলো, প্রথম ধাপের সিঁড়িগুলো খাড়া আছে বেশ, তারপরে সিঁড়িগুলো একটু তুলনামূলক কম খাড়া। ধীরে ধীরে এগিয়ে যাই আর আপনাদের দেখাচ্ছি উপরে গিয়ে জায়গাটা কেমন। এই হচ্ছে ছাপড়া ফোর্ট। সেরকম কিছু নেই এখানে, জাস্ট একটা ফাঁকা জায়গা। ওই দিকে গেলে হয়তো একটু ভালো ভিউ পাওয়া যাবে। এই হচ্ছে ছাপড়া ফোর্টের ভিউ পয়েন্ট। তো এইখানটা থেকে আপনারা বিভিন্ন সামনে বিচগুলো দেখতে পাবেন। তো ওই দূরে যতদূর সম্ভব ওই বাগা বিচের সাইডটা, আর এখান থেকে এই বাদিকে আপনারা যে বিচটা দেখতে পাচ্ছেন, এই যে বিচটা, এটা হচ্ছে ওই ব্যাগওয়াটার বিচ বা আঞ্জনা বিচ। মানে ঠিক আছে, ভালো, আপনারা ভিউ এনজয় করতে গেলে এখানে আসতেই পারেন। তবে একটু তাড়াতাড়ি আসলে ভালো, তো দুপুরবেলা প্রচণ্ড রোদ হয়ে যায়। আর সামনে হচ্ছে ওইখানে একটা বসার জায়গা আছে, মানে বসার ঠিক জায়গা না, একটু উঁচুতে উঠে ছবি টবি তোলার জায়গা আছে, অনেকে ছবি তুলছে ওখানে। খুব সম্ভবত ওই একটা সিনেমার, হিন্দি সিনেমার একটা শুটিং হয়েছিল ওখানে। তো যেতে পারেন ওই জায়গাটায়। এখান থেকে আমরা বেরিয়ে যাব ব্যাগওয়াটারে গিয়ে একটু লাঞ্চ করবো, খাওয়া দাওয়া করে আবার ব্যাক টু হোটেল। তারপরে দেখা যাক রাত্রেবেলা কী প্ল্যান করা যায়।
ওয়েলকাম টু ব্যাগওয়াটার বিচ। তো এই ব্যাগওয়াটার বিচ হচ্ছে যে ফোর্টটায় গেছিলাম আমরা, ছাপড়া ফোর্ট, তার থেকে একদম মানে জাস্ট পাশেই, ওই 700-800 মিটার পেছন থেকে এই ফোর্টটা দেখাও যাচ্ছে হয়তো। তো এই ব্যাগওয়াটার বিচে লোক সংখ্যা অত বেশি নেই, খুব কমই লোকজন আছে। তো এখানে এটা একটা মানে আপনারা খুব আসতে পারেন, ভালো লাগবে বেসিক্যালি জায়গাটাতে এলে। তো যারা সুইম করার প্ল্যান আছে এরা এখানে এসে ইজিলি সুইম করতে পারেন। এখানে কিছু বিচ বেড দেওয়া আছে, একটা ক্যাফে আছে, মা লক্ষ্মী ক্যাফে। তো সেই ক্যাফেটার মধ্যে দিয়ে গিয়ে আপনারা ইজিলি লাঞ্চ করার জন্য বা ডিনার করার জন্য যার যা প্রোগ্রাম, সেই প্রোগ্রামগুলো অনুযায়ী আপনারা সেইভাবে জিনিসটাকে সাজিয়ে নিতে পারেন। এখানে আরও বেশ কিছু থাকার ভালো হোটেল আছে, যেই হোটেলগুলোর মধ্যে একটা অন্যতম ভালো হোটেল হচ্ছে হোটেল ডাব্লিউ, যেটা এখানকার খুব একটা গোয়ার বিখ্যাত হোটেল। 25 থেকে 30 হাজার টাকা পার নাইটের ফেয়ার আছে, যার পার নাইট রেন্ট আছে। তো যারা অ্যাফোর্ড করতে পারবেন অবশ্যই একবার থাকুন, আপনাদের একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স হবে হয়তো সেখানে। 5 স্টার হোটেল, খুব সুন্দর, একদম জাস্ট ব্যাগওয়াটার বিচের জাস্ট গায়েই আপনারা বিচ ঘরে বসে বসে সমুদ্র দেখতে পারবেন, খুব সুন্দর জায়গা। তো আমরা চলে এসেছি এখন পাড়া রোডে। বাগোড়ার থেকে পাড়া রোডের ডিস্টেন্স 6.5 কিলোমিটার মতন, আর 20 মিনিট টাইম লাগে স্কুটি করে আসতে গেলে। তো এই পাড়া রোড কিসের জন্য বিখ্যাত প্রত্যেকেই জানেন আপনারা। ওই শাহরুখ আর আলিয়া এখানে সাইকেলটা চালিয়ে যাচ্ছিল ওই ডিয়ার জিন্দেগি সিনেমাতে। আপনারা যারা এই সিনটা রিক্রিয়েট করতে চান, এখানে সাইকেল ভাড়া পেয়ে যাবেন, এবং এখানে ফুলের তোড়াও ভাড়া পাওয়া যায়, ফটোগ্রাফারও ভাড়া পাওয়া যায়। তো সেম সিনটা আপনারা রিক্রিয়েট করতে পারেন। তবে আমার পার্সোনালি অতটা বেশি ইন্টারেস্ট ছিল না জায়গাটার ব্যাপারে, কিন্তু জায়গাটা মিস করবো না, ঘুরতে এসেছি, সব জায়গা দেখবো, সেই কারণেই এটা আরও যাওয়া। তো যদি যারা আসবেন তাদেরকে আমি বলবো সকালের দিকে আসতে, অথবা এই দুপুরের সময়টা এলেও খানিকটা ফাঁকা পাবেন, কিন্তু যত বেশি রোদটা পড়বে লোক সংখ্যাও তত এখানে বাড়তে থাকবে। তো বিকেলের দিকে না আসাই ভালো, যারা আগে আগে আসবেন তাহলে ফাঁকা ফাঁকা ফটো তুলতে পারবেন। আর এখানে আপনারা রাস্তার মাঝে কোথাও পার্ক করতে পারবেন না, এই 900 মিটার স্ট্রেচের মধ্যে আপনাদেরকে এন্ট্রিতে, এক্সিটে বা মিডিলে একটা জায়গা আছে, এই 3 জায়গার মধ্যে কোথাও একটা আপনার স্কুটি বা গাড়ি পার্ক করে তবেই আপনি হেঁটে এসে এখানে ফটো তুলতে পারবেন। আর এই জায়গাটায় আমরা আলাদা করে দাঁড়াইনি, যেহেতু কোনো আমার সেরকম কোনো ফটো নেই, তবে এক্সিটের টাইমে 2-1টা ফটো তোলা হয়েছিল, ওইটুকুনি ব্যাস। ইনস্টাগ্রামে সেটা আমি দিয়ে দেবো। গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য ক্যান্ডোলিম বিচ। এখন বাজে সন্ধ্যে 6:30, আর আমি আমার স্কুটিটাকে 50 টাকার বিনিময়ে পার্ক করে চলে এসেছি এই জায়গাটায়। যারা গাড়ি নিয়ে আসছেন 100 টাকার বিনিময়ে পার্ক করে 1 মিনিটের হাঁটা পথে হেঁটে এই জায়গাটায় চলে আসতে পারবেন। এখন আপনারা ভাবছেন হয়তো যে আমি সন্ধ্যাবেলা কেন এলাম। তার কারণ হচ্ছে সকালের প্রচণ্ড গরম, সেই গরমে আমার ওয়াইফের খানিকটা শরীর খারাপ হয়ে যায়, আর সেই কারণেই আমরা সন্ধ্যাবেলা এই জায়গাটায় আসি। তো যারা বিশেষত মার্চ এপ্রিল মে নাগাদ গোয়াতে আসছেন, তারা এই বিষয়টা খুব খেয়াল রাখবেন, প্রচুর পরিমাণে জল পান করবেন, খাওয়া দাওয়া ঠিক টাইমে করবেন। আর বিশেষত যারা স্কুটি নিয়ে ঘুরছেন, তারা অবশ্যই প্রত্যেকটা জায়গায় ঘোরার পরে 5 থেকে 10 মিনিট ছাওয়াতে রেস্ট নিন, তারপরেই নেক্সট ডেস্টিনেশনের জন্য রওনা দিন, নয়তো আপনাদেরও শরীর খারাপ হতে পারে। তো এই জায়গাটা থেকে আমরা আধা থেকে 1 ঘন্টা টাইম স্পেন্ড করব, করে আবার বেরিয়ে যাব ক্যালংগটের দিকে। কারণ সেখানে গিয়ে আবার আমাদেরকে রাত্রি 8টার মধ্যে স্কুটিটা জমা করতে হবে, নয়তো আবার 200 টাকা এক্সট্রা দিতে হবে। এই হচ্ছে ক্যান্ডোলিমের রেস্টুরেন্টগুলো, এখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন, এনজয় করতে পারেন, নাইটও কাটাতে পারেন। যেহেতু আমাদের তাড়া আছে, আমরা বেরিয়ে যাব স্কুটিটা জমা করার জন্য। তো ওখানে গিয়ে আমরা কি করছি, কোথায় খাচ্ছি, সেটাও আপনাদের দেখাবো। এখন বাজে রাত্রি 12টা 1। তা এখন আমরা সব বাইরে ঘুরে ঠুরে সব কিছু করে ঠুরে খাওয়া দাওয়া করে সব কিছু করে হোটেল থেকে জাস্ট বেরিয়েছি একটু বাইরেটা দেখতে আর আপনাদেরকেও দেখাতে। তো এখানে ক্যালংগেট বিচটা এখন অনেকটাই ফাঁকা, যেরকম রাশ থাকে সেরকম রাশটা নেই। এখানে বেশিরভাগ সমস্ত যা রেস্টুরেন্ট রয়েছে সবই বেশিরভাগ ক্লোজ হয়ে গেছে। আপনারা এই যে এই দিক থেকে আপনারা আসবেন, আর এই দিকে হচ্ছে আপনার ক্যালংগেট বিচটা। এই বিচ থেকে বেরোলেই এই ডান সাইডে বেশ কয়েকটা ভেজ রেস্টুরেন্ট, নন ভেজ রেস্টুরেন্ট সব রয়েছে। আর এই যে সোজা রাস্তাটা, এই রাস্তাটাতে সমস্ত মার্কেট রয়েছে এই ক্যালংগেট বিচের। মার্কেট মিনস এভরি সোভেনিয়ার শপ, কোনো জামা কাপড়ের দোকান, আর এখানের খুব ফেমাস কাজুর দোকান, যদিও আমরা একটাও কাজু কিনিনি। তো এই সমস্ত জিনিসগুলো এই রাস্তাটার, এই যে টোটাল রাস্তাটা পুরো মেন রোডের একটা রাউন্ড অ্যাবাউট আছে, সেই রাউন্ড অ্যাবাউট অবধি পুরো দোকানপাট রয়েছে এরকম। তো এইখানে প্রচুর খাবার দাবারেরও দোকান রয়েছে। তো এই সমস্ত দিকে যদি আপনারা খাবার খান, তাহলে হয়তো দামটা একটু বেশি পড়বে, 50-60 টাকা, 70 টাকা, 80 টাকা। যেমন ধরুন ফর এক্সাম্পল, আপনি ধরুন চিকেন বাটার মশলা খেতে যাচ্ছেন, তো এইসব দিকে গেলে চিকেন বাটার মশলার দাম হয়তো আপনার পড়বে 425 টাকা থেকে 450 টাকা মতন। আর আপনি যদি এই রাস্তাটা দিয়ে সোজা এগিয়ে চলে যান, গিয়ে যে রাউন্ড অ্যাবাউট পড়বে, রাউন্ড অ্যাবাউট থেকে ওই পারে চলে যান বা বাদিকে চলে যান, যেদিকটা টিটোস লেন যাচ্ছে বা বাগা বিচ, ওই দিকে যে রেস্টুরেন্টগুলো আছে, মানে অন দ্য রোড যে রেস্টুরেন্টগুলো আছে, সেখানে দামটা খানিকটা হলেও কম পড়বে। তো ওখানে বেশ
ভালো ভালো প্রচুর পিওর ভেজ রেস্টুরেন্ট বা ভেজ নন ভেজ রেস্টুরেন্ট আছে, সেখানে গিয়ে আপনারা খেতে পারেন। এখানে খেলে যেই সুবিধাটা সেটা হচ্ছে যে ওই মানে ওই দিকে খেলে যেটা সুবিধা সেটা হচ্ছে দামটাও খানিকটা কম পড়ে, মানে ধরুন 70-80 টাকা করে কম, হয়তো 350 টাকা আপনি বাটার চিকেন পেয়ে যাবেন। আর প্লাস আপনি খাওয়ারেরও ভ্যারাইটি পাবেন, খুব ভালো ভালো দোকান আছে, কৃষ্ণা আছে, আরও বেশ কয়েকটা দোকান আছে, মানে টোটাল হিন্দু দোকানও আছে। এবং যদি কেউ হালাল ফুড ট্রাই করতে চান, স্পেশালি মুসলিমরা, তাদের জন্যও সেখানে দোকানপাট আছে। তো সমস্ত রকমের অপশান আপনারা এখানে পেয়ে যাবেন। আর যারা টোটাল ভেজ খান তাদেরও কোনো বিন্দুমাত্র প্রবলেম নেই, এখানে ভরে 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 ভেজের দোকান আছে। জৈন ফুড বলুন বা নর্মাল ভেজ ফুড বলুন, সমস্ত কিছুর দোকান আপনারা এখানে পেয়ে যাবেন। তো এই হচ্ছে একটা খুব ভালো ইনফরমেশন, যেটার উপরে বেসিস করে আপনারা আপনাদের বাজেট বলুন বা আপনাদের ট্যুরটা বলুন কিভাবে সাজাবেন, সেটাও আপনারা এর উপর বেসিস করে প্ল্যান করতে পারেন। আর সঙ্গে এখানে একটু ঝামেলা মারামারি হচ্ছে। যেমনটা দেখলেন সেটা খেলাখেলি হচ্ছে, মারামারি হচ্ছে এখানে। তো এই মারামারির কারণ আমার জানা নেই, কিন্তু ছেলেটাকে দেখে মনে হচ্ছে নেশা টেশা করে আছে যে মার খাচ্ছে। তো এরপরে আমরা চলে যাব এই সামনে ক্যালং গেট বিচটার দিকে, একটু রাত্রেবেলা দেখাই বিচটা কীরকম, সামনেটা কীরকম। এই জিনিসগুলো হয়তো আপনারা সব ভিডিওতে দেখতে পাবেন না। তো এটা হচ্ছে রাতের ক্যালং গেট। এখানে দোকানপাট মোটামুটি খোলা আছে, কিন্তু আমাদের এই হোটেলের যে রেস্টুরেন্ট সেটা বন্ধ হয়ে গেছে। প্রচুর লোক দেখছেন আস্তে আস্তে বিচের থেকে ফিরে আসছে এইদিকে, আর আমরা যাচ্ছি বিচের দিকে। এদিকের যে শ্যাক, এই শ্যাকগুলো হচ্ছে শান্তশিষ্ট নিরিবিলি, কোনো গানের ঝুট ঝামেলা নেই। আপনি আরামসে বসে সমুদ্র দেখতে দেখতে আপনার প্রিয় খাবার বা পানীয় পান করতে পারেন। আর আপনি যদি এই ডান দিকে শ্যাকগুলোতে চলে আসেন, এটা হচ্ছে হই হট্টগোল পার্টির শ্যাক। তো এখানে প্রচুর জোরে ডিজে ফিজে গান বাজে, কিছু কিছু জায়গায় লাইভ ডিজেও হয়। আর এটা ছাড়া এখানে সমস্ত কিছু খাবার দাবার যাবতীয় সব কিছুই পাওয়া যায়। খাবার কোয়ালিটি ইটস ফাইন, মানে খুব হাইফাই কোয়ালিটির না, কিন্তু খুব খারাপও না, আপনি খেতে পারবেন। সব ডগেশ বাহিনী, তারা এখন খেলাধুলায় মেতে উঠেছে। ধীরে ধীরে ওদের রাজত্বে চলে গেছে, প্রচুর ডগেশ ভাই রয়েছে এখানে, ভরে ভরে ডগেশ ভাই। আমি জাস্ট এইদিকে আসছি এই শ্যাকটা মেনলি দেখাতে, যে এইদিকে কেমন লোকজন আছে। যেমনটা দেখতে পাচ্ছেন আপনারা, মোটামুটি লোকজন হালকা ফুলকা আছে, লোকে মজা করছে, এনজয় করছে। শেষের দিকেই সব এখানে বেশিরভাগ সব জায়গাতেই ক্যান্ডেল লাইট ডিনারের ব্যবস্থা রয়েছে। তো কাপেলরা এখানে ইজিলি ক্যান্ডেল লাইট ডিনার করতে পারে। হুক্কা বা অন্যান্য হার্ড ড্রিঙ্কস এভরিথিং এখানে পাওয়া যায়। তো মানে জাস্ট এগুলো সব অ্যাভেলেবেল এখানে, আপনারা যে কোনো জায়গাতে এটা পেয়ে যাবেন গোয়াতে। এই হচ্ছে এই বিচ শ্যাকগুলো, পরপর পরপর এই শ্যাকগুলো রয়েছে ক্যালং গেটে। এখানে একটা বেশ ভালো ব্যাপার, সেটা হচ্ছে যে এখানে রাত্রি এখন প্রায় 12:30 বাজতে যায়, আর এখানে লাইফ গার্ড এখনও বসে আছেন। আর এখানে সামনে একটা গাড়িও দাঁড়িয়ে আছে ওই দূরে, সেটা হচ্ছে এই কোস্টাল গার্ডের গাড়ি। তো মানে খুব প্রপার ভালোভাবে সেফটি মেজার্স মেনটেন করা হচ্ছে এখানে, যাতে কোনোখানে কোনো রকম সমস্যা হলে ওনারা কুইকলি রেসপন্স করতে পারেন। আর এই সামনেই রয়েছে মেন যে লাইফ গার্ডের যে অফিস বা ঘর যাই বলুন না কেন সেটা। আর ওই দূরে দেখা যাচ্ছে যে লাইট জ্বলছে, ওই জায়গাটা হচ্ছে আমাদের হোটেল, ওই ক্যালংগট রেসিডেন্সি। ঠিক ওই ব্যালকনিগুলো থেকে এইখানের যে সি ভিউটা, এই সি ভিউটা আমাদের আছে। ক্যান্ডোলিমের যে ব্যাপারটা সেটা হচ্ছে এই যে ক্যালং গেট আছে, ক্যালং গেটের থেকে মতনই বলতে গেলে, সামনে দোকানপাট আছে, সমস্ত বিচ শ্যাক আছে। শুধু একটাই তফাৎ, সেটা হচ্ছে লোক সংখ্যা কম। এই ক্যালং গেটে আমার ধারণা সবথেকে বেশি লোক হয় আফটার বাগাতে সবথেকে বেশি লোক হয়, কিন্তু ক্যালং গেটে তার তুলনায় একটু কমই লোক হয়, মানে বাগার তুলনায়। পার্টি করতে চাইছেন আর সঙ্গে চাইছেন যে মানে ওই আর কি একটু মানে মিক্সড একটা ব্যাপার থাকবে, যে
মানে একটু পার্টি হবে, একটু সমুদ্রে স্নান হবে, তাদের জন্য এই ক্যালংগেটটা ঠিক আছে। আর যারা আরও নিরিবিলি চায় তারা ক্যান্ডোলিম যেতে পারে। আর যারা আরও বেশি নিরিবিলি চায় তারা অবভিয়াসলি নর্থ গোয়ার যে আলাদা পার্টগুলো আছে অথবা সাউথ গোয়া আছে সেই দিকগুলোতে ইজিলি যেতে পারেন। তো মোটামুটি এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আপনারা একটা নাইটের আইডিয়া পেয়ে গেলেন যে কীরকম কী থাকে ক্যালুঙ্গেটে বা আশেপাশের এলাকাতে। তো এই ভিডিওটার পরে আমি নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে এবং সেখানে আমি নর্থ গোয়ার যে সেকেন্ড পার্ট অর্থাৎ বাগা বিচের ওই পারের যে পার্টটা মানে মরজিম, আলাম্বোল এটসেট্রা, যেগুলোকে রাশিয়ান বিচও বলা হয় কারণ প্রচুর রাশিয়ান লোক বা ফরেনার লোক ওখানে যায়, সেই কারণে রাশিয়ান বিচও বলা হয়। তো সেই দিকটার ব্যাপারে আপনাদেরকে দেখাবো। তো চলুন আমরা কালকে সকালে এই হোটেল থেকে চেক আউট করে যাব। হোটেল থেকে চেক আউট করে ওইদিকে আমার একটা হোটেল বুক করা আছে, রিসর্ট বুক করা আছে, সেই রিসর্টে গিয়ে চেক ইন করবো। তো সেইখানকার সমস্ত ডিটেলস, কোথায় থাকছি, কোন রিসর্ট ভালো, সমুদ্রের কাছে কোনটা, সমুদ্র থেকে দূরে কোনটা, সেই সমস্ত ডিটেলস আপনাদেরকে আপনার পরের ভিডিওতে আমি দেখাবো। থ্যাংক ইউ। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করুন। এবং যারা গোয়াতে আসার প্ল্যান করছেন বা ভবিষ্যতে আসার কথা ভাবছেন বা এখন আসছেন তারা অবশ্যই ভিডিওটি দেখুন এবং তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন যাতে তারা সমস্ত ইনফরমেশান পেয়ে থাকে। থ্যাংক ইউ অ্যান্ড গুড নাইট এভরিওয়ান।